সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, শীতের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং সঙ্গীত শিল্পী রুমির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও মেলার সময়সূচি। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটের আইবিএস সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইট। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। রাত 8টা 20 মিনিটে থাকছে মেজবা উদ্দিন সুমনের রচনায় নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। তো করে বললাম যে জয়াকে বোঝাও, সেজন্য আমি টাকার ব্যবস্থা করে দিলাম। তুমি সামান্য সেই কাজটা ম্যানেজ করতে পারলে না, খালি লিখা আর লিখা। সারাদিন পাতার পর পাতার জন্য তুমি লেখো, তাহলে এইভাবে জার্নালিস্ট হওয়া যায় না। সেই জন্য দরকার কনভিন্সিং পাওয়ার। রাত 9টায় প্রচার হবে শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় একক নাটক রানওয়ে। দাম তো অনেক পরের কথা, বলে যে পুরুষের সেকেন্ড ওয়াইফ হচ্ছে গাড়ি। নিজে না খেয়ে ক্ষুধা পেটে ঘুমাতেন ভালোবাসার টানে। নাবির জীবনেও তোমার মতো কানাকাটি করবে না। তার মানে হচ্ছে তুমি ওকে ভালোবাসো। একেবারে লাস্ট পর্যায়ে। রাত 11:30টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। চলে গেলে সবই ভুলে যে ভেঙে দিয়ে এই খেলাঘর আশাগুলো ভেঙে দিল যে নিদারুণ বৈশাখী এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমি। চলুন কথা বলি সঙ্গীত শিল্পী রুমির সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপু, কেমন আছেন? ভালো। আমি তো গত বছর কেমন কাটলো? একটি অ্যালবামও তো পেয়েছি আমরা, আশিনগর। কেমন ছিল সবকিছু মিলিয়ে? সবকিছু তো ভালোই। 2016 পাইলাম আর কি, বিকজ এই দেশে আসলাম 2016তেই পুরোটা থাকা হয়েছে। আর অ্যালবাম তো একটাই করা হলো কাজ, আর শো অনেকগুলি করা হয়েছে, স্টেজ শো যেটাকে বলি আমরা আর কি। মোটামুটি ভালোই সবকিছু মিলিয়ে। স্টেজ শোর ব্যাপারে পরে কথা বলি। শুরুতে যেটা জানতে চাই যে মুসাফির যে অ্যালবামটি গত বছর প্রকাশিত হয়েছিল, সেটাতে রেসপন্স কেমন দেখেছেন শ্রোতা দর্শকদের? হ্যাঁ, মানে আমি আসলে ব্যাপারটা নিজেও মানে কি বলবো, এটাকে অবাক হওয়ার মতো একটা বিষয় আর কি কাজ করছে আমার ভিতরে। যে আমি ভাবিনি যে এতদিন পরে 8 বছর, দীর্ঘ 8 বছর আর কি ছিলাম ইউএসএ আর কি, দেশের বাইরে থাকা হয়েছে, ফ্যামিলির কারণে হোক আর নিজের সবকিছু মিলে হোক। এখান থেকে আসার পর যে এরকম একটা কিছু পাবো, লাইক যে একটা গান করলে যে সবাই এরকম ভাবে শুনবে, আবার সবাই রেসপন্স করবে এরকম করে। সো জিনিসটা ভালো ছিল আর কি। সবাই আর যেটাকে বলে আর কি, লাইক যে আপনি এতদিন পর আসছেন, মানে আমি নিজে অবাক হয়েছি বিষয়টা নিয়ে, যে না আমি তাদের মাথা থেকে এখনো যাইনি। রাইট, আগে থেকে একটু কম, কিন্তু মানে আগের মতোই আর কি আমার মনে হয়েছে। মানে সঙ্গীত শিল্পী রুমির যে পপুলারিটি, সেটা এখনো দর্শকদের কাছে আছে, সেটা এখনো দর্শকরা ওইভাবেই রেসপন্স করছে। এটা অনেক পজিটিভ একটা দিক। তো সেই অ্যালবামটিতে কি কি ধরনের গান ছিল?
অ্যালবামটিতে গানগুলি ছিল সব লাইক আমি যে ধরনের গান করি, একটু একটু আধ্যাত্মিক, একটু ফোকাসড, একটু ফিউশন, এরকম টাইপের গানগুলি সব। আচ্ছা, তো পুরো সঙ্গীত আয়োজনে কে ছিলেন? সঙ্গীত আয়োজনে 3-4 জন কাজ করেছেন। এর মধ্যে রেজওয়ান নামে একটা ভাইয়া ছিল, তারপরে হচ্ছে জিয়া ভাইয়া ছিলেন, আরও 2-1 জন ছিলেন আর কি, যাদের নাম এখন এক্স্যাক্টলি মনে পড়তেছে না। তো অনেকদিন দেশের বাইরে যখন থাকা হয়েছে, দেশের বাইরে থেকে আসার পরে আসলে কখন বা কবে কিভাবে পরিকল্পনাটা করলেন অ্যালবাম করার? আসলে যারা গান করে তারা তো আসলে মানে আমাকে অনেক কোয়েশ্চেন করে আর কি, যে আসার সময় যে গানকে ছেড়ে দিলেন, গান করবেন না। তো হয়েছে যে 2005-এ যখন এনটিভি থেকে ক্লোজ আপ 1 যে তোমাকে হচ্ছে বাংলাদেশ, এই প্রতিযোগিতার মাঝখান থেকে তো আসা আমার আর কি। তো তখন থেকে এখন পর্যন্ত মনে হয়নি কোনোদিন যে একদিন যে না গান ছাড়া থাকা যাবে, হ্যাঁ, কিংবা গান ছাড়া থাকতে পারবো। ইচ্ছা করলেও পারি না, লাইক বাইরে গেলেও কথা শুনতে হয়, হ্যাঁ, যে গান করেনি, কোনটা গান আসছে, কি আসে, বিষয় এগুলি নিয়ে আর কি কোয়েশ্চেন করে সবাই। তো মনে হয় না গান ছাড়া আর কি থাকা যাবে। আর বিষয়টা হচ্ছে যে এখান থেকে যখন আমি দেশে ফিরতেছিলাম আর কি, সো ওখান থেকে প্ল্যানিং করা হয়েছে, 2-1 জনের সাথে কথা হয়েছে এরকম যে এবার আসলে আমার গানগুলি করে দিও, হ্যাঁ, কি গান করতে চাও কি না, অনেকে জিজ্ঞেস করছে। যে সবাই মানে সবার সাথে মোটামুটি কথা হয়েছে, এক্সেপ্ট প্রিন্স মাহমুদ ভাই ছাড়া, বিকজ ভাইয়াই আমার সব গানগুলি করেন আর কি। মানে লাইক কীরকম, ভাইয়া যখন সময় পান তখন আমাকে 2-1টা গান করে দেন আর কি, এরকম বিষয়টা। সো উনি কিছুদিন আগে হজে গেছিলেন, হজ থেকে আসছেন, এখন মোটামুটি ভালো মনোমানসিকতা। তো রিসেন্ট যে অ্যালবামটা আসতেছে এটা পাবো আর কি ডিসেম্বর, জানুয়ারিতে আসার কথা ছিল, ফেব্রুয়ারির দিকে ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় তাহলে পাবো। এবং সেই অ্যালবামটির নাম যতদূর সম্ভব আশিনগর। হ্যাঁ, আশিনগর। তো কি ধরনের গান থাকবে সেখানেও? কি যে ধরনের গান নিয়ে আপনি কাজ করেন ওই টাইপের গানগুলোই থাকবে? হ্যাঁ, সেম ওরকমই আর কি। লাইক যেমন প্রথম গানটা ছিল আমার যে প্রথম সোলো অ্যালবামে ক্লোজ থেকে বের হওয়ার পরে আর কি, মাটি হব মাটি, আড্ডা অ্যালবামটা। হ্যাঁ হ্যাঁ, আড্ডা সেই প্রথম অ্যালবাম। হ্যাঁ, 2006-7-এ বের হয়েছিল। তারপরের অ্যালবামগুলো ভাইয়া করছে সব আর কি, দুনিয়া তোর সঙ্গীতে নাই, মন তোরে কেমনে বোঝাই, এই গানগুলি থেকে শুরু করে তার ছেড়ে একটা সোলো অ্যালবাম আসছে। আমি খুব বেশি একটা গান করা হয়নি আমার, যদিও একটা সোলো আর 2টা ডুয়েট করা হয়েছে আমার জীবনে। আচ্ছা, গানের মানুষ, গান নিয়েই কথা হচ্ছে, এবার আমরা একটা গান শুনতে চাই। কোন গানটা শুনবো? আমরা প্রথম যে মানে গানটা আর কি, যেটা আমাকে লাইক সবার কাছে এনে দিছে, মাটি হব মাটি, সেখান থেকে 2 লাইন শুনি। মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, আতরানো লবানানো সাজবাময় পরিপাটি, আতরানো লবানানো সাজবাময় পরিপাটি, ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, মৌলা ছাড়া কেউ নাই রে, মৌলা ছাড়া কেউ নাই, মৌলা ছাড়া কেউ নাই রে, মৌলা ছাড়া কেউ নাই, আতরানো লবানানো সাজবাময় পরিপাটি, ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, এরকমই আর কি। অসাধারণ। এই গানটা যতবার শুনি ততবারই মানে নতুন নতুন করে ভালো লাগে। হ্যাঁ, আর আমি যতবার গাই মনে হয় যে এই এখনই মনে হয় গানটা তুললাম, গানটা তুলে গাইলাম, এরকম মনে হয়। আচ্ছা, সেই সময়কার এটা তো মনে হয় প্রথম মৌলিক গান ছিল আপনার? ফার্স্ট মৌলিক গান। তো সেই সময় ফিলিংসটা কেমন ছিল, প্রথম মৌলিক গান, এরকম একটা গান? আসলে তখন তো বুঝতে পারিনি যে এরকম একটা প্ল্যাটফর্ম পাবো, আর হচ্ছে যে ভাইয়ের মতো মানুষকে একটা পাবো। কারণ প্রিন্স ভাইয়ের ভক্ত মোটামুটি সবাই আমাদের বাংলাদেশে যারা ধরেন গান করে, হ্যাঁ, গান করে কিংবা গান শোনে, গান শ্রোতা যারা আর কি। তো ভাইয়াকেই যে গান মানে প্রথম পাবো এরকম মানে মনে হয়নি। তো বাবা মার দোয়া, হ্যাঁ, সবার মহামুরব্বিদের দোয়া ছিল যে না আর কি যেটা করছি সাকসেস যেটাকে বলে আর কি, যে সফল হওয়া, হ্যাঁ, সেই থেকেই ভাইয়া গানগুলি করে দিয়েছিল আর কি, এই মাটি হব অ্যালবামটা। আমি আর মেহরাব তখন করছিলাম আড্ডা অ্যালবামে। আচ্ছা, আমি একটু ফিরতে চাই আশিনগরে, যে আশিনগরের অনেকটা কাজ তো প্রায় শেষ হয়ে গিয়েছে, তো কতদূর কাজ এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে? এখন পর্যন্ত যে গানগুলি মানে মূলত মানে ফোক বেসড করা গানগুলি আর কি, ফোক ফিউশন গানগুলি করা, সো 1/3 করা হয়েছে আর কি। এখন কোম্পানির সাথে যে কথাবার্তা বলতে হয়, কারণ এখন তো দেশে আসার পর দেখলাম যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, লাইক অনলাইন ভিত্তিক গান হয়, তারপরে টেলিকমিউনিকেশন ভিত্তিক গান, হ্যাঁ, সিডি আকারে তো নাই, ক্যাসেট তো নাই, হ্যাঁ। সো এগুলি নিয়ে জটিলতা নিয়ে একটু ঝামেলা হচ্ছে।
হ্যাঁ, তো এগুলি ঠিক হয়ে গেলে অ্যালবামটা রিলিজ হয়ে যাবে। মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা যারা শ্রোতা দর্শক এতদিন পর্যন্ত অপেক্ষা করে আছি অ্যালবামটি পাবো। তো আশিনগরে যে ধরনের গান রয়েছে আপনার তো সবই ফোক ফিউশন টাইপের, এখানে আসলে কোন গানগুলিকে নিয়েছেন? এখানে সাইজি মানে আশিনগর বলতে যেটা বুঝি আমরা, মানে লালন সাইজির আর কি তাত্ত্বিক যে তথ্যগুলি উনি দিয়ে গেছেন তার মধ্যে এই আশিনগর ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট থিং। সো আমার পিচিটার নামও ওরকম পড়ে আর কি, আশি। সো এই জন্য ওর নামেই নামকরণটা, হ্যাঁ, আশিনগর গানটা। সো টাইটেল ট্র্যাকগুলি ওরকম, ওই বাড়ির পাশে আশিনগর সেথায় এক পড়শি বসত করে, ওইখান থেকে উদ্বুদ্ধ হওয়া আসলে, হ্যাঁ, এই গানটা কিংবা অ্যালবামটার নামকরণের জন্য। অনেক কথা শুনলাম, অ্যালবামের কথা শুনলাম, এবার আমি একটু জানতে চাইবো যে স্টেজ শোর কি অবস্থা, যেটা শুরুতেই বলছিলেন সেটা কেমন চলছে? স্টেজ শো খুব একটা ভালো না, মানে কি, মানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই তো কয়েকদিন আগে আর কি বৃষ্টি মানে বর্ষার কাল যেটাকে বলি আমরা, এটা পার হয়ে আমরা নতুন নিউ ইয়ার্স পাইলাম, তখন একটু বিজি ছিলাম। বাট এখন হয় মানে অ্যালবামের দিকে একটু ঝোঁকটা বেশি আর কি, নতুন গানগুলি করা নিয়ে আর কি ব্যস্ততা। আর স্টেজ শো তেমন একটা বেশি একটা করা হয় না আমার। দেশের বাইরে যখন ছিলেন তখন কি স্টেজ শো করা হতো? অনেক বেশি পরিমাণ, কারণ ওখানে তো আর মানে কি বলবো এটাকে, লাইক অডিয়েন্স পাওয়া যায় না, কিন্তু মানে অনেক শো ছিল ওখানে অনেক বেশি পরিমাণ। প্রায় উইকেন্ডগুলো যেগুলো আর কি বলে ওরা, শনি রবিবার অথবা শুক্রবার, এই 3 দিন হয়তো শো করতে হতো আমাকে ওখানে। আচ্ছা, মেইন কাজ ছিল আর কি শোটা ওখানে। এবং সেখানে যারা প্রবাসী বাংলাদেশি ছিল বা প্রবাসী নাগরিক যারা, তাদের কাছ থেকে রেসপন্সটা কেমন পেতেন? ওরা তো অনেক বেশি পরিমাণ, মানে এখান থেকে লাইক ওখানে গান করে একরকম মজা, এখানে গান করে আরেক রকম মজা, না? সো হচ্ছে ওখানে গান করে না অতটা ভালো লাগে না। আচ্ছা, কারণ ওখানে ট্র্যাকে গান করতে হয়, এক নাম্বার মিউজিশিয়ানের খুব অভাব। ধরো দেশ থেকে কেউ গেল, দেখা যাচ্ছে যে ওই ওনাদের সাথেই ওরা ব্যস্ত হয়ে বিভিন্ন স্টেটে ঘুরতেছে, আর লিমিটেড কয়েকটা গ্রুপ আছে ওখানে, 2-3টা। আমি তো নিউ ইয়র্কে থাকতাম, তো ওখানে যারা আর কি ম্যাক্সিমাম শোগুলো আমাকে ওই ট্র্যাক সিডি দিয়ে পারফর্ম করতে হতো, ট্র্যাক যেটাকে আর কি বলি আমরা। ট্র্যাক বাজতো একদিকে, আমি দাঁড়ে গান করতাম একদিকে, হ্যাঁ, এরকম। তো এখানে যেটা করতে হয় না, যেটা যেখানে চাইলেই মিউজিশিয়ান পাওয়া যায়, ভাই ব্রাদার থাকে ওরা ওখানে, হ্যাঁ। আর ক্লোজ আপ 2005 এরপর থেকে আমি দেখছি যে অনেক চেঞ্জ আসছে, যে নতুন নতুন মিউজিশিয়ানরা এখন অনেক 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 বেশি পরিমাণ। সো আমাদের এই কষ্টটা পাইতে হয় না এখন, যে কোথাও গান করতে গেলাম, লাইক যে একজন মিউজিশিয়ান নাই কিংবা কম, হ্যাঁ, আমাকে ট্র্যাকে পারফর্ম করতে হচ্ছে, এটা হয় না দেশে। সো ওখান থেকে এই জিনিসটা এখানে বেশি ভালো লাগে গান করার ক্ষেত্রে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে আপনার শুরুটা তো হয়েছিল ক্লোজ আপ ওয়ান দিয়ে, কিন্তু ক্লোজ আপ ওয়ানের আগে আসলে কিভাবে শুরুটা হয়েছিল? সঙ্গীত জগতের সাথে পরিচিতিটা কিভাবে হয়েছিল? সঙ্গীত জগতের পরিচিতিটা আছে যে বাবার থ্রুতে আর কি, মানে আব্বু করতে কি, ওই আব্বার যারা ফাদার ছিলেন তার যে ব্রাদাররা ছিলেন আর কি, মানে আমার দাদারা আর কি, হ্যাঁ। সো তারা আর কি যে বছরে 9 দিন করে ওরস হয়তো আমাদের বাসায়। আচ্ছা, এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে কিছু মানুষজন আসতেন, একদম ফজর পর্যন্ত হয়তো 3টা পর্যন্ত আর কি গানগুলি হয়তো বাদিশা থেকে। তো এরকম পিছন থেকে টাকা ছড়ে মারতো কেউ, তো আমি নিয়ে ওই হারমোনিয়ামের উপর রাখতাম। একদম পিচ্ছিবেলা ছিল আর কি আমার তখন, স্কুলেও যাই না। তো তখন থেকে আর কি বাসায় দেখে এই যে এই গানটা ওখান থেকে নেওয়া। আর তার পরবর্তীতে কি কোনো ওস্তাদজির কাছে শেখা হয়েছিল না? ক্লোজ আপ ওয়ান থেকে ওরকম স্পেশালি কারো কাছে যাওয়া হয়নি। বাট যখন প্রবলেম হয়েছে, যে লাইক আমি এরকম একটা প্রবলেম ফেস করতেছি ভয়েসে, কিংবা ধরেন একটা গান করতে চাচ্ছি, আমার মানে লাইক নিচু নোটটা একটু কম ফিলিং হচ্ছে, বা উপরে কম যাচ্ছে, মানে কষ্ট হচ্ছে, ওই জিনিসগুলো ঠিক করে নেওয়ার মানে উস্তাদজিরা তো আসেনি। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ানের পর থেকে আর কি যাদেরকে পাইছি তাদের কাছ থেকে ফোন করে কিংবা ধরেন সামনে গিয়ে, হ্যাঁ, জেনে নেওয়া যায় যে কি করলে ভালো হতো আমার এই জিনিসটা। তো সেই জায়গাটা থেকে কি এই যে ফোক সং এর প্রতি আগ্রহ বা ভালো লাগার জায়গাটা তৈরি হওয়া? হ্যাঁ, ওখানে কাওয়ালি শুনছি, লাইক নুসরাত ফাতেহ আলী খান সাহেব, ওনাদের মতো গানগুলি, যে ওনারা যে গানগুলি করে গেছেন, হ্যাঁ, তরিকাভুক্ত গান, সো এই গানগুলি ওখান থেকে শোনা। বাট আমি তো ওই গ্রামে বড় হয়েছি, রংপুরে, হ্যাঁ। তো এরকম বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ পাইছি আমি আর কি, হ্যাঁ। বাসা থেকে তেমন একটা বাইন্ডিং ছিল না, এখানে যাবা না, ওখানে যাবা না, এটা করবে না, ওটা করবে না। তো আমরা এখন আশিনগর থেকে একটা গান শুনতে চাই, নতুন অ্যালবাম যেহেতু, ওখান থেকে একটা গান। আমার এটা অবশ্যই কথা এবং সুর তো লালন সাইজি, আর তার অনুসারীরা যারা এই গানটা শুনবেন, এখানে যদি একটু ভুলে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে যে অনেকেই তো এই গানটি করেছেন আর কি।
বাড়ির পাশে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে। পড়শি যদি আমায় চুইত, জমজাত নাই সকল যেত দূরে। ক্ষণেক ভাসে শূন্যের ওপর, ক্ষণেক ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। এরকম গানগুলি আর কি। অসাধারণ, অনেক ভালো লাগলো। আর অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসার জন্য। এই বছরটা আরও অনেক বেশি সুন্দর যাবে এবং সফল হবে এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। ভালো থাকবেন সবাই, আর নতুন নতুন বাংলা গান শুনবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।